রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজকে আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রের গল্পের শেষে শুরু হচ্ছে আজকের গল্প। বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবেই, কিন্তু সারাদিন সামনে জল ঝরার পর রাত্রিরেও তার এমন বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে এই পাড়াগায় ফুটবল খেলার লোভে আসতামই না। জায়গাটা যে এমন পাণ্ডব বর্জিত দেশ তাই বা কে জানত। খবরের কাগজে নসিপুরের নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে বেশ একটা এন্ট্রিক্ট করে দিয়েছিল। ভবেশ আমাদের দি আনবিটেন 11-এর অত্যন্ত উৎসাহী কর্মঠ সেক্রেটারি। খেলাটা ফুটবল এবং এন্ট্রি ফি 8 আনার নিচে থাকলে সে চোখ বুজে একটা চিঠি ছেড়ে দেবেই, তা সে খেলা যেখানেই হোক না কেন। আনবিটেন 11 6 মাসের পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি। সেদিক থেকে আমাদের রেকর্ড আনবিটেন সত্যি। চাঁদা দেওয়া ও একবার করে মাঠে নামাই সার, কিন্তু ভবেশের উৎসাহ তাতে কম বার নয়। গোড়ার দিকে কলকাতার একটু আধটু নাম করা শিল্ড বা কাপে নামতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে, এ কথা স্বীকার করা ভালো। দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও এমনি অনেকে হাততালি দিতে দিতে আমাদের পিছনে বাড়ি পর্যন্ত এসছে। এই আমার নিজের চোখে দেখা। আমরা হেরে গেলেও খুব খারাপ খেলি না, কিন্তু ভালো খেললেও এতটা আমাদের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগাঁয়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে। কিন্তু পাড়াগাঁয়েরও একটা সীমা আছে, নসিপুর তারও বাইরে। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছেন যে স্টেশন থেকে 1 পা গেলেই তাদের ক্লাব ও খেলার মাঠ। আমাদের কোনো কষ্ট হবে না, স্টেশনে তারা লোকও রাখবে। অবিশ্রান্ত বৃষ্টির ভেতর 3টে নাগাদ প্যাসেঞ্জার ট্রেনটি করে যখন নসিপুরে নামলা, তখন প্রথমে তো মনে হলো গাড়ি রেড হয়ে সিগন্যাল না পেয়ে মাঠের মাঝে থামতে আমরা ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি। এই আবার স্টেশন নাকি? প্ল্যাটফর্ম না থাক, মাটিতে খানিকটা লাল কাঁকড়ও তো বেছানো থাকে। হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বলল, না রে, স্টেশনই বটে, দেখছিস না 2-1টা কাঁকড় পড়ে রয়েছে, বাকি সব জলে ধুয়ে গেছে। কাঁকড় দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম। দৃষ্টির ভেতর দূরে যেন একটা ভাঙা গাছ দেখা গেল। গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইন পোস্ট। বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে গিয়ে একটু হেলে পড়েছে। সাইন পোস্টের পরে দূরে একটা ঘর এবং তার ভিতরে একজন স্টেশন মাস্টার টিকিট কালেক্টরকেও পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেক দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম। তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন। ওটা যে খাল মশাই, যাব কি করে নৌকো না হলে? স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন, খাল নয়, ওটাই রাস্তা। বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তায় সাঁতরে ও কাদা ঠেলে ক্রোশ 2 এগোলে নসিপুর গ্রাম পাওয়া যাবে, যদি বন্যায় সেটা ভেসে না গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকেই বাড়ি ফিরে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু ভবেশ ছাড়ার পাত্র নয়। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডটা না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি কোনো মতে ফিরবে না। কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করল। বাড়িতে তো ফিরবেই, কিন্তু যাবে কি করে? হেঁটে?
সত্যিই তো, খোঁজ নিয়ে জানা গেল রাত্রি 8টার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। অগত্যা উপায়ন্ত না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি হতে হলো। নসিপুর কেমন করে পৌঁছালা ও সেখানে জলময় মাঠে ওয়াটার পোলো ও রাগবির মাঝামাঝি কি ধরনের ফুটবল খেলা হলো তার আর বর্ণনায় কাজ নেই। নসিপুর আগমনের এই ভূমিকাটুকু সেরে আসল কথা এবার নামা যাক। 11 জন মিলে খেলতে এসেছিলাম। খেলাধুলায় নয়, খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তার নমুনা দেখে 6 জন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাঁতরে তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটা গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম। এরপর বসন্তর আবার একটু জ্বর ভাবও দেখা দিয়েছে। জ্বর হওয়াটা আশ্চর্য নয়, কারণ ধাক্কাটা তার উপর দিয়ে একটু বেশি গেছে। সেই ছিল গোলকিপার কিনা। জ্বর অবস্থায় বসন্তকে এই জলের ভিতর তো যেতে দেওয়া যায় না। বসন্তর সঙ্গে ভবেশ, আমি, উদয় ও সুরেন রাতটার মতো নসিপুরে কাটিয়ে দেব ঠিক করলাম। ঠিক তো করলাম, কিন্তু থাকবো কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেনবাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা স্বয়ং শুনে একটু অবাক হবেন অনেকেই, সন্দেহ নেই, আমরাও হয়েছিলাম। কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেনবাবু নিজের নামটা বেঁচে থাকতে থাকতে স্মরণীয় করে রেখে যেতে চান। পরে কে কি করবে বলা তো যায় না। শিল্ড তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন, তখন মেমোরিয়ালটা 2 দিন আগে থাকতে হলে কারা কি বলবার আছে। যাই হোক, নগেনবাবু আমাদের নিয়ে একটু আধটু ঘোরাফেরা করেও সুবিধা মতো একটা থাকার জায়গা খুঁজে পেলেন। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব। পাড়ার বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিচু বলেই মনে হল। নসিপুরে আরও একটা পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম বজ্রমোহন কাপ বলে আরও একটা ফুটবল প্রতিযোগিতা খেলা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা ও কাঁচকলার মতন মধুর সম্পর্ক। এখানকার খেলোয়াড়দের তারা স্থান কিচ্ছুতেই দেবে না। আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি। এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল। গ্রামের একটি মাত্র চলনসহ রাস্তার বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটি মাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে। একটু ভগ্নদশা, কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেললে, এ বাড়িটির খোঁজ তো করেননি মশাই? ওদেরও একটা শিল্ড বা কাপ আছে নাকি? নগেনবাবু হন হন করে হাঁটতে হাঁটতে বললেন, না না মশাই, ও বাড়ির দিকে তাকাবেন না। তাকে একরকম জোর করে থামিয়ে বললাম, কেন মশাই, কিসের দোষটা? একজন বিদেশি লোক জ্বরে পড়েছে শুনলেও এই বৃষ্টি বাদলার রাতে আশ্রয় দেবে না? এমন চামার কেউ আছে নাকি? নগেনবাবু একটু রেগেই বললেন, আরে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছিল, তাদেরও ওখানে থাকতে দিইনি। আপনারা তো মোটে 8 গোল। সামান্য 4টে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে, এ বড় অন্যায় কথা। সুরেন একটু ক্ষুণ্ণ সুরে বললে, বলি একটু চেষ্টা করলে আর 4টে গোল কি আমরা খেতে পারতাম না? আরে না মশাই, সে কথা নয়, চলুন চলুন। কিন্তু আমরা অমন বাড়ির লোভ ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতেই। একবার জিজ্ঞেস করলে দোষ কি, এই আমাদের বক্তব্য। নগেনবাবু চোটে বললেন, কাকে জিজ্ঞেস করবেন মশাই? ও বাড়িতে কেউ থাকে? থাকে না? তাহলে তো আরও ভালো। একটা দরজা খোলা পেলেই হবে। নেহাত যদি তালা ভাঙতেই হয় তো দামটা না হয় দিয়েই দেব। নগেনবাবু আমাদের বিমূঢ় করে বললেন, তালা নেই মশাই, দরজা সব খোলা। দরজা খোলা, বাড়িতে কেউ নেই, তবু এই বৃষ্টির মধ্যে আমাদের ঘুরিয়ে মারছেন। আচ্ছা লোক তো আপনি। আরে ঘুরিয়ে মারছি না আপনাদের, মারবার ইচ্ছা নেই বলেই তো ঘোরাচ্ছি।
উদয়ের বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে একটু চট করে খোলে। সেই প্রথমে ব্যাপারটা আন্দাজ করে বললে, ব্যাপারটা কি মশাই, ভুতুড়ে বাড়ি নাকি? নগেনবাবু মুখে কিছু না বললেও শুধু একটু শিউরে উঠলেন। ভবেশ হেসে উঠে বললে, এতক্ষণ বলতে হয়? ভূত পেলে কি আর এদেশে মানুষের আশ্রয় খুঁজি মশাই? নগেনবাবু গম্ভীর হয়ে উঠলেন অত্যন্ত। ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই। আমি বললাম, বাড়ির সামনে থাকাও বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম। শুধু একটা হ্যারিকেন, কটা মাদুর ও একজোড়া তাস যদি একটু জোগাড় করে দিতে পারেন। নগেনবাবু তারপরও আমাদের বাধা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা নাছোড় বান্দা। অগত্যা অত্যন্ত হতাশ ও করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এই ভুতুরে বাড়িতে রাত্রির বেলা জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা ভুতুরে বাড়ির দেউড়ির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝুপঝুপ করে সামনে বৃষ্টি পড়ছে। ঘুটঘুটে অন্ধকারে পাড়াগাঁয়ের পথে একটা আলোর রেখা তো দূরে থাক, একটা জোনাকিরও দেখা নেই। অনেকদিন বিনা ব্যবহারে থাকার দরুন বাড়িটা থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ দেউড়ির তলাতেই পাচ্ছিলাম। গায়ের লোক বাড়িটা দেখে যে ভয় পায় তাতে আশ্চর্য হবার কিচ্ছু নেই। বাড়িটা একেবারে গ্রামের একধারে, ধারে কাছে একটা বসতিও নেই। দিনের বেলা বাড়ির যে চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকে ঘরের জন্য দেওয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি। ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলা শূন্য ফোকর নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে বাড়িটার চেহারা সত্যি কেমন যেন বদলে গেছে। বৃষ্টিতে ও অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য দেখা যাচ্ছিল না, কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া টের পাচ্ছিলাম। ভবেশ একটা চাকরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির হতেই সত্যি খুশি হলাম। চাকরটা আমাদের জিনিসপত্র দেউড়ির কাছে নামিয়ে দিয়ে যেভাবে পড়িকি মরি করে দৌড় দিল তা একটা দেখবার জিনিস। নিজেরাই জিনিসপত্র ও লণ্ঠন নিয়ে এবার ভিতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার একদিকে গুটি কয়েক ঘর এখনো ঠিক আছে। সিঁড়ির সামনেই প্রথম ঘরটা বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুর করে বললে, ওই বাবু ভূত, অতিথি সজ্জন এলো, একটু সাড়া দাও। আমরা সকলেই তার কথার সুরে শুধু নয়, সঙ্গে সঙ্গে আরো একটা ব্যাপারেও হেসে উঠেছে। ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারের ঘর থেকে একটা লম্বা টানা ক্যাচ করে একটা শব্দ। ভাঙা পুরনো কোনো জানলার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়, তবু শব্দটা ঠিক জুৎসই ও যথা সময় হয়েছে বলতে হবে। ভবেশ হেসে বললে, বেশ বেশ, এই তো ভদ্রতা। এখন দেখছি নসিপুর গ্রামে মানুষের চেয়ে অতি ভালো, কি বলিস? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করার জন্যই যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ এলো। একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেললাম। শুধু বসন্ত জ্বরের রুগী বলেই বোধ হয় একটু অপ্রসন্নভাবে বললে, ঠাট্টা তামাশা আমার আর ভালো লাগছে না বাবু, বিছানা টিছানা করতে হয়তো করো। সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমিও ভবেশ একবার পাশের ঘর দেখতে গেলাম ব্যাপারটা কি। ভবেশ বললে, সারা টারা দিচ্ছেন যখন শ্বশুরিরা একবার দেখা দেন কিনা দেখাই যাক না। পাশের ঘরটা আকারে ছোট, দেওয়াল থেকে নোনা ধরা চুন বালি খসে পড়ে ও পুরনো কাঠ কাটবার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা। ঘরে ঢুকেই দুজনে অমন চমকে উঠবো ভাবিনি। বাতিটা ছিল ভবেশের হাতে পিছন। দরজার গোড়ায় পা দিতে না দিতে অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতন ফ্যাঁস করে একটা আওয়াজ শুনে সত্যি শিউরে উঠলাম নিজের অনিচ্ছায়। পিছন থেকে ভবেশও সেটা শুনতে পেয়েছিল।
বাতিটা নিয়ে একটু এগিয়ে এসে বললে, শুধু তোমার বাণী নয় বন্ধু, একটু দর্শনও দিও। না, কই তিনি? এবার তাকে দেখা গেল চাক্ষুষ। দেখে ভয় পাওয়ারই কথা। এত বড় এবং অমন মিশকালো বেড়াল বাংলা মুলুকে জন্মায় বলে জানা ছিল না। তিনি তার বহু দিনের দখলি সত্ত্বের ওপর আমাদের চড়াও হওয়াটা অত্যন্ত উপদ্রব মনে করে জল জলে চোখে গায়ের লোম ফুলিয়ে এখন দ্বন্দ্ব বিকশিত করছিলেন। ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বললে, এটা কি ভালো হলো প্রভু? এত আশ্বাস দিয়ে শেষকালে কিনা বিড়াল রূপ ধারণ করলেন। আপনার নিজ মূর্তিটা কই? বেড়ালটা আরো একবার ফোঁস করে উঠল উত্তরে। ও আমরা হেসে ফেললাম। পিছনের ঘর থেকে বসন্তর বিরক্ত গলা শোনা গেল, আবার বাতিটা নিয়ে গেলি কোথায়? অন্ধকারেই থাকবো নাকি? সে ঘরে ফিরে ভবেশ হেসে বললে, তার কি ভয় করছে নাকি রে? নাকি জ্বরের লক্ষণ? বসন্ত আরো যেন বিরক্ত হয়ে বললে, ভয়টয় জানি না বাবু, আমার আর ভালো লাগছে না। খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা ঠিক করেছো। আমরা সবাই মিলে তাকে অবশ্য ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি। সামনে দীর্ঘ রাত। খাবার দাবার নগেনবাবু চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আর একটায় তাস খেলতে বসলাম। কেন বলা যায় না, সমস্ত দিন বৃষ্টিতে ভিজেও ফুটবল খেলে ক্লান্ত হলেও ঘুমানোর জন্য শুতে কেউ ব্যাকুল নয় দেখা গেল। তাস খেলা তার মাঝাতে কিছুই জমল না। একসময় সবাই তাস ফেলে দিলাম। সুরেন বললে, এবার তাহলে শুয়ে পড়লে হয় বলো? আমরা সবাই সায় দিলাম, কিন্তু কারোর উঠবার নাম নেই। হঠাৎ ভবেশ বললে, সাধারণ লোকে কেন ভয় পায় বুঝেছো তো? কিরকম আওয়াজটাই হচ্ছে শুনছো? কে বলবে যে ওই ঘরে কেউ কাঠের পায়ে ঠকঠকিয়ে হেঁটে বেড়াচ্ছে না? আওয়াজ আমরা সবাই শুনেছিলাম, কিন্তু মুখ ফুটে কেউ কিচ্ছু বলিনি। ভবেশ আবার বললে, এসব থেকেই মানুষ ভূত তৈরি করে। ভবেশের কথা শেষ না হতেই উদয় বললে, তা না হয় হলো, কিন্তু আমার আওয়াজটাই বা কিসে? ও তো আর জানলা নাড়ার শব্দ নয়। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। এবার সকলেই যেন একটু হতভম্ব। হঠাৎ সুরে লন্ডনটা নিয়ে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে আমরা উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম। কই, কোথাও তো কিছু নেই। ভবেশ এবার হেসে উঠল। আমাদেরও ভয় ধরলো নাকি রে? তার হাসিটা খুব একটা আন্তরিক শোনালো না। উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বললে, কিন্তু ওটা কি? আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে। আমি গিয়ে সেটা হাত দিয়ে তুলে ধরলাম। একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড়। হেসে বললাম, রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি? এবার ভবেশই বললে, কিন্তু কিন্তু বেড়ালটা কই গেল? ওইখানেই দেখেছিলাম না? তাও তো ঠিক, বেড়ালটাকে তো ওখানেই দেখা গেছিল। ওই কাপড়টাকে ভুল করে কি না, তাও সম্ভব নয়। স্পষ্ট তাকে দেখেছি, রাগের ফোঁসফোঁসানি শুনেছি নিজের কানে। তবু হেসে বললাম, বেড়ালটা কি তোমার জন্য এতক্ষণে বসে আছে? সে কখন সরে পড়েছে। হ্যাঁ, কিন্তু কোথা দিয়ে? এ ঘরের তো একটি মাত্র জানলা, তাও বন্ধ। ওধারে দরজা খিল দেওয়া, তা তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়েই পালিয়েছে হয়তো। মুখে বললেও মনের খটকাটা গেল না। আমাদের ঘর দিয়ে কোনো বিড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয়। একেবারে দরজার সামনেই তো আমরা তাসের আসর পেতে বসেছিলাম। একটা ধ্বংস মিশকালো বেড়াল পেরিয়ে গেলে জানতে পারবো না, এমন বেহুশ আমরা ছিলাম কি? ভবেশ বললে, থাকে বেড়ালের অন্তর্ধান তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে আর
তার মুখের কথা মুখেই রয়ে গেল। আমাদের সকলের শিরদাঁড়া বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে। ওধারের ঘরে বসন্তের সে কি আতঙ্কের চিৎকার! উত্তেজনার মুখে আমরা সবাই তাকে অন্ধকারে একলা ফেলে এসেছি। ছুটতে সবাই ওই ঘরে এলাম। বসন্ত ছাইয়ের মতন মুখ করে উঠে বসেছে। হয়েছে কি রে? কি হলো? তার কপালে ও মুখ অসম্ভব রকমভাবে ঘেমে উঠেছে। বসন্ত হাঁপাবে না কথা বলবে। অনেক কষ্টে থেমে থেমে যা বলল তার মর্ম তার মাথার কাছে বসে কে যেন বরফের মতন ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলছিল। আমরা সবাই হেসে উঠলাম জোর করে। জ্বরের ঘরে তুই দুঃস্বপ্ন দেখেছিস? বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বললে, না না, আমি আমি জেগে স্পষ্ট সেই নিঃশ্বাস শুনেছি। মুখের ওপর টের পেয়েছি অনেকক্ষণ। তারপর চিৎকার করেছি, তোরা তোরা ওরকম করে চলে যাসনি, আর চলে যাসনি। ভবেশ হাসবার চেষ্টা করে বললে, আচ্ছা আচ্ছা, তাই হবে। এমন ভয় কাতরে ছেলেও দেখিনি বাবা। আমরা এখানেই শুচ্ছি এবার, হয়েছে তো? উদয় একটু ইতস্তত করে বললে, এক্ষুনি সে কি দরকার, জেগে একটু গল্প করা যাক না। ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারোর সে কথায় আপত্তি দেখা গেল না। ভবেশেরও না। বেশ তো। ভবেশ বললে, কিসের গল্প হবে? বল শুনেন, একটা ভূতের গল্পই বল, এ বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বললে, না না। সুরেন ম্লানভাবে একটু হেসে বললে, বলবো তাহলে? শোন, আনবিটেন 11 বলে এক টিম গেছিল নন্দীপুর। আমরা সবাই একটু হাসলাম। ভবেশ বললে, হ্যাঁ, বলতেই দাও না ওকে। সুরেন বলতে শুরু করলে, আমাদের নসিপুরে আসা ও তার পরের ঘটনা সে যা বর্ণনা দিলে তাতে অন্য সময় হলে হাসি আসতো নিশ্চয়, কিন্তু ঘরে এখন পাড়া শব্দ বিশেষ নেই। গল্প শেষে ভূতুরে বাড়ি পর্যন্ত এসে পৌঁছাল। সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বললে, ঘুটঘুটে অন্ধকার রাত, বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ আর নানা রকম বিদঘুটে আওয়াজ। ঘরে লণ্ঠনের মিটমিটে আলোয় একজন গল্প বলছে, ভূতের গল্প। কেউ সে গল্প বিশ্বাস করে না। গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে উপরে ছুঁড়ে দিলেন, বললেন, অশরীরী কেউ এখানে থাকে তো এ তাস বাতাসে মিলিয়ে যাক। হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। উদয় বললে, আরে তাসটা পড়লো কোথায়? সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে একটা তাস ছুঁড়েছিল। ভবেশ তাচ্ছিল্যের সুরে বলবার চেষ্টা করলে, পড়েছে কোথাও ওদিকে। ওদিকে কোথায়? উদয়ের গলার স্বর তীক্ষ্ণ। ওদিকে তো খালি মেঝে, এই ঘরে তো জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই। আমি তবু উঠে বসন্তর বিছানার আশেপাশে সমস্তটা ভালো করে খুঁজলাম। অন্য সবাইও তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আশ্চর্য, আমাদের সকলের মুখ গম্ভীর। শুধু বসন্তর নয়, আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে। ভবেশ হঠাৎ অকারণে অত্যন্ত হেসে উঠে বললে, কি তোমরা যাতা করছো? পাগল হলে নাকি সবাই? না তো শুনুন, গল্প বলো। শুকনো পাংশু মুখে আমরা যন্ত্রচালিতের মতন আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন রক্ত নেই। সকলের মুখের দিকে চেয়ে সে আবার একটা তাস তুলে নিলে। তারপর বললে, আগের তাসটা উড়ে গেল। ভবেশ শুধু বললে, আবার একটা তাস নিয়ে গল্পের কথক বললেন, উড়ে যাওয়াটা প্রমাণ নয়। সুরেনের স্বর অত্যন্ত অস্ফুট। আর তাস থেকে একটা মস্ত কালো বিড়াল বেরিয়ে বসন্তের চিৎকার সকলের উপরে শোনা গেল। তার বিছানার ঠিক পায়ের কাছে। না, সে
সেবার অক্ষত দেহেই তার পরের দিন কলকাতায় ফিরেছিলাম। শুধু বসন্তের জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায় এসে। বেচারাকে ভুগতে হয়েছিল অনেক দিন। শুনছিলেন আমাদের আজকের গল্প গল্পের শেষে। রচনা প্রেমেন্দ্র মিত্র। গল্পের কথক ও নগেন বাবুর ভূমিকায় সুপ্রতিম। ভবেশের ভূমিকায় ওপার বাংলা থেকে মৃতের শহরের নতুন সদস্য জুবায়েদ। উদয়ের ভূমিকায় সমীর। সুরেনের ভূমিকায় সন্দীপ। বসন্তর ভূমিকায় দেবজিৎ। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।